জ্বালানির সংকটে ব্যাহত ফসল উৎপাদন, থমকে গেছে সেচ পাম্প ও ট্রাক্টরের ব্যবহার। খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল করাই হবে আগামী বাজেটের চ্যালেঞ্জ, অভিমত নাগরিক প্ল্যাটফর্মের। IMF এর শর্ত বাস্তবায়নেও চাপে থাকবে সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি, তেলের লাইনে এখনো দিকে আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন। তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতে পারছে না, স্যার অফিসে যেতে পারছে না, মানে নানান ঝামেলার মধ্যেই পড়ে গেছে আর কি। কোনো গাড়ি আসে নাই, তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক সময় এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো কখন খামো, এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। আসার পরে আইসা দেখলাম যে এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির পিছনে ছিলাম। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসা কখন পামো কখন যামো তাও কোনো নিশ্চিত নাই। জ্বালানি তেলের সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহার মান্নান। মান্নান, পাম্পে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এখন? মামুনুর রশিদ পেট্রোলিয়াম, আমরা সেখানে আছি, আপনারা সেখানে দেখছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে পেট্রোল 3000 এবং ডিজেল 4500 এখানে এসেছে একটা লরির মাধ্যমে। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে কি পরিমাণ সেটি ভিড়। আমরা এখানকার যিনি ট্যাগ অফিসার নজরুল ইসলাম, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে মজুদটা সব ঠিকঠাক আছে, অর্থাৎ 3000 পেট্রোল আছে এবং ডিজেল আছে 4500 এই মুহূর্তে কিছুক্ষণ আগে এখানে এসেছে। এবং আমরা যে আপনাদেরকে একটুখানি ক্যামেরায় দেখাতে পারি যে এই যে এখানের যে যারা বাইকার আছেন, এই বাইকারটি প্রায় এখানে 1.5 কিলোমিটারেরও বেশি জায়গায় চলে গেছে। এবং সেটি হচ্ছে যে এই মামুনুর রশিদ যে পেট্রোলিয়ামটা আছে, সেই পেট্রোলিয়ামটা থেকে শুরু করে যে কাকিনা যে সড়কটি আছে, অর্থাৎ মহিপুর যে তিস্তা যে সড়ক সেতুটা আছে, সেই সড়ক সেতু পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে এবং কাউকে 300 টাকার, কাউকে 500 টাকার করে এখান থেকে পেট্রোল দেওয়া হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটুখানি ফুটেজে দেখাতে পারি যে কত মানুষ এখানে এরই মধ্যে ভিড় জমিয়েছেন। অর্থাৎ যখনই শুনেছেন যে এই পেট্রোল পাম্পটিতে পেট্রোল দেওয়া হবে, তখনই কিন্তু মানুষের এই বাইকারদের এত ভিড় কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে 3 দিন পর এখানে দেয়া শুরু হয়েছে এবং সেটি একেবারে যে পেট্রোলের যে এরিয়া, পাম্পের যে এরিয়াটি, সেই এরিয়াটি থেকে শুরু বের হয়ে একেবারে মাথাটি চলে গেছে একেবারে যে সড়ক আছে সেই সড়কের মধ্যে। অর্থাৎ রংপুর বিভাগের তথ্য যদি আমি আপনাকে বলি যে রংপুরে প্রায় প্রতিদিন প্রায় 5.25 লাখ লিটার পেট্রোলের প্রয়োজন হলেও কিন্তু পেট্রোল সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 3.25 লাখ লিটার। এবং মান্নান, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, তখন ঠিক তার উল্টো চিত্র খোলা বাজারে, যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। জ্বালানি তেল সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশন মাঝে মধ্যেই বন্ধ থাকছে। তেল আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা, তবে মিলছে না চাহিদা মতো পেট্রোল, অকটেন কিংবা ডিজেল। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। রূপগঞ্জের অলরেডি সবগুলো পাম্প আমার ঘোরা শেষ। মিনিমাম 3 লিটার তেল আমি অপেক্ষা করছি, তেল কিনতে গিয়ে 15 দিনের উপরে আমরা পাচ্ছি না অকটেন, ডিজেল। অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নেই, একবারে শূন্য। দেন না, রশি লাগাই দিচ্ছি পুরো দোনো সাইডে গেটে। ডিজেল দিচ্ছে সপ্তাহে একবার, এক গাড়ি করে ডিজেল দিচ্ছে, ওটা বিক্রি করতেছে। আর যখনই আনি তখনই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঈদের 2 দিন আগে আমাদেরকে অকটেন দেওয়া হয়েছিল,
আজ এখন পর্যন্ত আর কোনো অক্টেন দেওয়া হয়েছে না। অথচ আশেপাশেই খোলা বাজারে মিলছে তেল। উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে 150 থেকে 200 টং দোকান, যেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর অকটেন মিলছে 250 থেকে 300 টাকায়। পাম্পে গেলে প্রায় 200-250 বাইক থাকে, তার মধ্যে আবার ঠিক মতো তেল পাওয়া যায় না। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা 220 টাকা লিটার। পাম্পে তো 130 টাকা করে নিত, আর খোলা তো এর দ্বিগুণ, ডাবলেরও বেশি নেই। হ্যাঁ, এখন এটা কে দেখবে সরকার যদি এটা স্টেপ না নেয়? অনুসন্ধানে দেখা যায় নৌপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজ, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টং দোকানে তেল বিক্রি করছে অসাধু চালকরা। এছাড়া অভিযোগ রয়েছে ডিলার ও ফিলিং স্টেশন থেকেও সরাসরি তেল আসছে অবৈধ হয়ে বাজারে। মাঝে মধ্যে ডিলার থেকে পাই আর কি, তাও আমার সবসময় পাওয়া যায় না। এটা কত করে বিক্রি করলেন? বেশি নাই ভাই, ওনার 2 লিটার তেলের দরকার কইছে, আমি যে ওনার অনেকে বলে 300 টাকা না, 400 টাকা করে তেল। না ভাই, ওনারটা এই টাকা করে আর কি, 20 টাকা করে হয়েছে। আমার তো নামায় দিয়ে গেছে আর কি, আমার আরেকজন লাগবে তো। শিল্পাঞ্চল হওয়ায় রূপগঞ্জে জ্বালানি তেলের চাহিদা বেশি। অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে, অবৈধ মজুদ ও চোরাই তেলের কারবার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি, তারা কি পরিমাণে তেল মজুদ করছেন, কি সেল করছেন, কাদের কাছে সেল করছেন, সেগুলো রেজিস্টার আমরা চেক করছি। আর খোলা বাজারে যেটি বলেছেন, আমরা 2-1টি জায়গায় সত্যতা পেয়েছি, আমরা সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি তাদেরকে। রূপগঞ্জে ফিলিং স্টেশন রয়েছে 15টি, আর খোলা বাজারে তেল বিক্রির অনুমোদন আছে 2 জন পরিবেশকের। জাহিদ হাসান, যমুনা নিউজ। জ্বালানির কোনো সংকট নেই। এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। তবে এই কার্ড বিতরণ জটিল বলে খুব অল্প সময়ে সব গাড়িকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত 1,28,939 মেট্রিক টন ডিজেল, 7,940 মেট্রিক টন অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এছাড়াও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুদ আছে। বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত জ্বালানি উদ্ধার হয়েছে 2,96,000 মেট্রিক টন। পাশাপাশি 1244টি মামলা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে 44 জনকে। জানান, গত বছর ডিপোগুলোতে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছিল, এবছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। তাই মজুদ করে রাখার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়ও। কৃষকের জন্য আলাদাভাবে দেয়া হচ্ছে না জ্বালানির নিশ্চয়তা। সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলনও থমকে গেছে। ট্রাক্টর দিয়ে জমি চাষেও বেড়েছে ব্যয়। বিশ্লেষকরা বলছেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি তেলের নিশ্চয়তা দরকার। তা না হলে ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা, বাড়তে পারে মূল্যস্ফীতি। আলমাস তপুর ছবিতে রিমন রহমানের রিপোর্ট। ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করছে কৃষক। ক্ষেত তৈরি, বীজ বপন ও সার ছিটানোর কাজে ব্যবহার হয় ট্রাক্টর। আধুনিক কৃষির দ্রুত, দক্ষ ও সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করে কম সময়ে গভীর চাষ ও মাটি ঝুরঝুরে করা সম্ভব। কিন্তু এই যন্ত্র সচল রাখতে প্রয়োজন ডিজেল। জ্বালানি সংকটের কারণে থমকে গেছে ট্রাক্টরের ব্যবহার। একদিকে ডিজেল স্বল্পতা, অন্যদিকে পাওয়া গেলেও নেওয়া হচ্ছে বেশি দাম। জ্বালানি সংকটের আগে এই ট্রাক্টর ব্যবহারে কৃষককে ঘন্টাপ্রতি যেখানে গুনতে হতো 200 থেকে 250 টাকা, এখন তা নেওয়া হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। পাম্পে কয় কি যে তেল সংকট নাই, দিমু করতে যাই 5টা কয় 1টা 2টা নিয়ে যাও। ওই জায়গায় মনে করেন কৃষকের দ্বারা দেখা যাচ্ছে আলটা আগে পাইছি 400 টাকা, এখন নিতেছে 550-500 টাকা। পানি যদি কিনে আমি 4-5 দিন যদি না দিই, তে ধান অন্যরকম হয়ে যাব। ধান অর্ধেক হইব। আল্লাহ বাঁচাইতেছে, ধরেন বৃষ্টি নামতেছে বিদায় আল্লাহ তাকে বাঁচাইতেছে। কৃষিতে পানি দিতে এখন ব্যবহার হয় সেচ যন্ত্র, কিন্তু ডিজেলের অভাবে জমিতে সেচ দেবার প্রবণতাও কমেছে। অনেক স্থানে বন্ধ করে রাখা হয়েছে পানির পাম্প। বৃষ্টির কারণে এখন কিছুটা স্বস্তি মিললেও জ্বালানির দুষ্প্রাপ্যতায় কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। বাংলাদেশের সেচ ব্যবস্থায় প্রায় পুরোটাই ডিজেল চালিত এই পাম্পের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে এই জ্বালানির দাম। ফলে বাংলাদেশের যে কৃষি উৎপাদন, তার মূল্য বৃদ্ধিরও একটি
শঙ্কা তৈরি হয়েছে। পেট্রোল পাম্প থেকে ডিজেল পাচ্ছে না কৃষক। রাজধানীর পাশেই হেমায়েতপুরের এই পাম্প কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কৃষি উৎপাদন চালিয়ে নিতে জ্বালানি তেল সরবরাহে তাদের কোনো উদ্যোগ নেই। পরিবহন চলাচলেই দেয়া হচ্ছে বেশি গুরুত্ব। এখন আমাদের তো শুধু বলা হয়েছে যে গাড়ি চলার জন্য তেল দিবে আমাদের। আমরা নিরুপায়, এখন গাড়ি চলার জন্য আমরা যথেষ্ট দিতেছি। কৃষকদের এখন যদি আমাদের অর্ডার দেয় তাহলে আমরা দিব, কোনো অসুবিধা নেই। অর্থাৎ জ্বালানি তেল সংকটের কারণে কৃষিতে নানামুখী নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারণে দেশে সার উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, বেড়েছে সার ও কীটনাশকের দামও। বিশ্ববাজারে গেল ফেব্রুয়ারিতে সারের দামের সূচক বেড়েছে 6.5%। আমরা যে সেচ দেই সেই সেচের প্রায় 30% হলো বিদ্যুৎ চালিত, আর প্রায় 70% হলো ডিজেল চালিত। তো ডিজেল তো কৃষকরা ঠিকভাবে সরবরাহ পাচ্ছে না, ফলে একদিকে উৎপাদন কম হবে, দ্বিতীয়ত কস্ট অফ প্রোডাকশন, প্রতি ইউনিট উৎপাদন খরচ বেড়ে যাবে। কৃষি উৎপাদন ব্যাহত হলে বাড়তে পারে মূল্যস্ফীতি, এতে সাধারণ মানুষের উপর আরও বাড়বে ব্যয়ের চাপ। গত 4 বছর ধরে টানা আমাদের খাদ্য মূল্যস্ফীতি অনেক উঁচুতে। পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি। এখন যদি উৎপাদন, বিশেষ করে বড় উৎপাদন যদি বিঘ্নিত হয়, তাহলে কোনো ক্রমেই খাদ্য মূল্যস্ফীতিকে টেনে নিচে নামানো যাবে না। কৃষির সার্বিক উৎপাদন টিকিয়ে রাখতে প্রয়োজনীয় জ্বালানির নিশ্চয়তা দিতে সরকারের নজরদারি বৃদ্ধির বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল করাই হবে আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। সকালে সিডিপি কার্যালয়ে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, একই সঙ্গে ঋণ পরিশোধ, বিনিয়োগ, কর্মসংস্থান নিশ্চিত, খাদ্য নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। IMF এর শর্ত বাস্তবায়নেও চাপে থাকবে সরকার। বৈশ্বিক নানা পরিস্থিতিতে অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনায় সংকট তৈরি হতে হবে। মুদ্রা বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার তাগিদ দেয় সিপিডি। বলা হয়, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের অর্থনৈতিক দুর্বলতাকে আরও প্রকট করেছে। এমন পরিস্থিতিতে কঠোর আর্থিক ব্যবস্থাপনা দরকার, কিন্তু সরকার সেই নেই বলে মনে করে সিপিডি। ইরান সম্পর্কিত যে যুদ্ধ, এখন তেলের দাম ইত্যাদি, যোগাযোগ ইত্যাদি যে নতুন পরিস্থিতি হচ্ছে, এগুলি সবগুলো আমার যে এই সমস্ত দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলোকে আরো বেশি প্রকট করে তুলছে। আজকে যখন আমার এই তেলের দামে এই ধাক্কাটা আসতেছে, তখন ওই দায় দেনা পরিস্থিতির কারণে যতখানি আমি বিদেশ থেকে ধার করে এনে, এমনকি এই যে এডিবি বা অন্যান্য দেশের থেকে ঋণ নিয়ে করতে পারতাম, সেই জায়গার সক্ষমতাটাও কিন্তু আমার সংকুচিত হয়ে গেছে। অর্থনৈতিক সংকট আর বিজ্ঞাপনের বাজারে মন্দায় লোকসানে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। এই অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখতে আসন্ন বাজেটে সব ধরনের বিজ্ঞাপন ও অনলাইন আয়ের উপর কর প্রত্যাহারের দাবি জানিয়েছে টেলিভিশন মালিকের সংগঠন অ্যাডকো। দুপুরে এনবিআরের সাথে 2026-27 অর্থ বছরে প্রাক বাজেট আলোচনায় মূলধনী যন্ত্রপাতির উপর থেকেও শুল্ক প্রত্যাহারের জোরালো দাবি জানান তারা। এ সময় বক্তারা গণমাধ্যম শিল্পের লাইফলাইন এই মূলধনী যন্ত্রপাতির উপর বিদ্যমান শুল্ক পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান 163 ধারার আওতায় বছর শেষে অতিরিক্ত কেটে রাখা কর আর ফেরত পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। তাই বিজ্ঞাপন ও অনলাইন আয়ের উপর থেকে উৎসের কর প্রত্যাহারের দাবি তুলে ধরে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবো। ট্যাক্সের আওতায় মিনিমাম ইয়ে দিয়ে যখনই আনবেন আপনার সিস্টেমের মধ্যে, আমার মনে হয় 30শে নভেম্বর রিটার্ন দেওয়ার শেষ তারিখ, এটা নিয়ে একটা যুদ্ধবন্দী একটা অবস্থা তৈরি হয়। আমরা বলছি 4 কোয়ার্টারে আমরা ভাগ করব। ফার্স্ট কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তাদেরকে আমরা ইনসেন্টিভ দেব। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আজ। জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে রাত 12টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এখন পর্যন্ত ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন 50 লাখেরও বেশি ব্যক্তি শ্রেণীর করদাতা, আর রিটার্ন জমা দিয়েছেন 42.5 লাখেরও বেশি। এনবিআর আরও জানায়, করদাতাদের সুবিধার কথা চিন্তা করে এবার 4 দফায় সময় বাড়ানো হয়। সবশেষ সময় নির্ধারণ করা হয় 31 মার্চ পর্যন্ত। তবে কেউ এর মধ্যে রিটার্ন দিতে না পারলে 90 দিন পর্যন্ত সময় বৃদ্ধির জন্য লিখিত আবেদন করতে পারবেন। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 52 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5178 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 7 পয়েন্ট কমে 1053 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 19 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1960 পয়েন্টে।
ডিএসইতে আজ হাতবদল হয়েছে 685 কোটি 60 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 663 কোটি 87 লাখ টাকার শেয়ার। ডিএসই বাজার পরিস্থিতিতে দাম বেড়েছে 77টি প্রতিষ্ঠানের, কমেছে 278টি প্রতিষ্ঠানের, অপরিবর্তিত ছিল 33টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 25 কোটি 64 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে একমি পেস্টিসাইডস লিমিটেড ও টেকনো ড্রাগস লিমিটেড। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের বর্তমান আপডেট। চলে যাচ্ছি পরবর্তী খবরে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে টোল বসানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের একটি কমিটি। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। জানা গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে জাহাজ পারাপার পরিচালনায় ইরান সরকারের জন্য একাধিক বিধিবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে প্রস্তাবিত বিলে, যার মধ্যে রয়েছে ট্রানজিট ফিও। এটি পরিশোধ করতে হবে ইরানের মুদ্রায়। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজ চলাচল বন্ধের কথাও বলা হয়েছে বিলে। এই বিল এখন পার্লামেন্টে ভোটাভুটির জন্য উত্থাপন করা হবে। পরে গার্ডিয়ান কাউন্সিল পর্যালোচনা করে পাঠাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সই করলে পরিণত হবে আইনে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।